আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় ১৪, স্কালের আবির্ভাব, দি পেপসি চ্যালেঞ্জ। পূর্ব রাগ। মাইক মার্কুলা কখনোই অ্যাপেলের প্রেসিডেন্ট হতে চায়নি। অ্যাপেলের ঝামেলা নিয়ন্ত্রণ করার চেয়ে নিজের শেয়ার নিয়ে নিজের নতুন নতুন বাড়ির ডিজাইন দেখা আর প্রাইভেট প্লেন উড়ানোই পছন্দের ছিল তার কাছে। কিন্তু মাইক স্কটের অনুরোধে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নেয় সে। দায়িত্ব নেওয়ার সময় মার্কুলা বউকে কথা দিয়েছিল এই ঝামেলায় খুব বেশি দিন থাকবে না সে। কিন্তু কথা দেওয়ার ২ বছর পরও যখন স্বামী নরণচরণ ছাড়া প্রেসিডেন্ট হিসেবে বসে থাকলো, তখন মার্কুলার বউ আদেশ জারি করলো যত তাড়াতাড়ি সম্ভব অন্য কাউকে প্রেসিডেন্ট বানিয়ে মার্কুলাকে ইস্তফা দিতে হবে। এদিকে স্টিভের একটা অংশ নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইলেও স্টিভ জানতো তখনও প্রেসিডেন্ট হওয়ার মতো পরিণত হয়ে উঠতে পারেনি ও। মার্কুলারও তাই মনে হয়। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বাইরে থেকে প্রেসিডেন্ট নিয়োগ করা হবে। শুরু হলো প্রেসিডেন্ট হান্ট। সবার প্রথম পছন্দ ছিল ডন এস্ট্রিজ। ডন এস্ট্রিজ আইবিএম এর পার্সোনাল কম্পিউটার ডিভিশনের প্রতিষ্ঠাতা। যদিও স্টিভ আর তার দল আইবিএম এর পার্সোনাল কম্পিউটার খুব একটা পছন্দ করেনি, কিন্তু বাজারে তখন অ্যাপেলের চেয়ে আইবিএম এর কাটতি ভালো। স্টিভের মতো এস্ট্রিজও পরিচালক হিসেবে খুবই ভালো আর মানুষকে অনুপ্রেরণা দিতে পটু। স্টিভ উড়ে গেল এস্ট্রিজের কাছে $1 মিলিয়ন সাইনিং বোনাস আর $1 মিলিয়ন বেতনের অফার নিয়ে। কিন্তু এস্ট্রিজ স্টিভকে ফিরিয়ে দিল। টাকার জন্য শত্রুর সাথে হাত মেলানোর মানুষ সে নয়। এরপর মার্কুলা আর স্টিভ এমন কাউকে খুঁজতে লাগলো যার সাথে টেকনোলজি দুনিয়ার খুব একটা সম্পর্ক নেই, কিন্তু অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং ভালো বোঝে। সাথে খুব ভালো একটা কর্পোরেট ইমেজ থাকতে হবে, তাতে ওয়াল স্ট্রিটে কাজে দেবে। পেপসিকো কোম্পানির পেপসি কোলা ডিভিশনের প্রেসিডেন্ট জন স্কালের মধ্যে দরকারি সকল গুণ উপস্থিত। তাছাড়া স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে ছাত্রদের সাথে কথা বলার সময় ছাত্রদের কাছ থেকে স্কালের অনেক প্রশংসা শুনল স্টিভ। স্টিভের কিছুদিন আগে স্ট্যানফোর্ডে এসেছিল স্কালে। সব দিক দেখে স্টিভ স্কালের সাথে দেখা করবে ঠিক করলো। স্কালের ব্যাকগ্রাউন্ড স্টিভের চেয়ে একদমই আলাদা। তার বাবা ওয়াল স্ট্রিটের স্বনামধন্য আইনজীবী। স্কালে পড়াশোনা করেছে সেন্ট মার্কস স্কুলে, তারপর ব্রাউন থেকে আন্ডার গ্র্যাজুয়েট হয়ে হোয়ার্টন থেকে বিজনেস ডিগ্রি নিয়েছে। পেপসিকোতে অসাধারণ মার্কেটার আর অ্যাডভার্টাইজিং হিসেবে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে, কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর ইনফরমেশন টেকনোলজিতে স্কালের খুব একটা আগ্রহ ছিল না। যাই হোক, এক ক্রিসমাসে স্কাল এসেছে লস অ্যাঞ্জেলসে তার 2 টিনেজার বাচ্চার সাথে ক্রিসমাস কাটাতে। এক সন্ধ্যায় 2 বাচ্চাকে নিয়ে সে গেল একটা কম্পিউটারের দোকানে। দোকানে গিয়ে কম্পিউটারের বিশ্রী মার্কেটিং দেখে বেশ অবাকই হয়ে গেল। বাবাকে অবাক হতে দেখে বাচ্চারা জিজ্ঞাসা করলো, কম্পিউটারের মার্কেটিং বিশ্রী হলে তার কি সমস্যা? উত্তরে স্কাল বলল, কয়েকদিন পরে সে স্টিভ জবসের সাথে দেখা করতে যাবে কুপারটিনোতে। জবসদের মার্কেটিং এর এই দুরবস্থা দেখে একটু খারাপই লাগছে। ততদিনে স্টিভ রীতিমতো সেলিব্রিটি। 2 পিচ্চি বাবা স্টিভের সাথে দেখা করতে যাবে শুনে তো নাচানাচি শুরু করলো। বাচ্চাদের এই বাচ্চামো দেখে স্টিভের বস হিসেবে নিজেকে দেখার আগ্রহ কিছুটা হলেও বেড়েছিল স্কালের। অ্যাপেলের হেডকোয়ার্টারে এসে অফিসের এই ক্যাজুয়াল চেহারা দেখে একটু অন্যরকম লাগলো স্কালের। পেপসিকোর স্টাফদের মতো কেউ কেতাদুরস্ত পোশাকের নেই, যে যার মতো পোশাক পরে চলে এসেছে। দুপুরে স্টিভের সাথে খেতে খেতে স্কাল বলল, বেশিরভাগ লোকজনই কম্পিউটারকে ভালোবেসে ব্যবহার করে না, দরকার তাই ব্যবহার করে। উত্তরে স্টিভ বলল, আমরা সবাই কম্পিউটার ব্যবহারের ধারণাটাই পাল্টে দিতে চাই। বাড়ি ফেরার সময় বিমানে বসে স্কাল কম্পিউটার মার্কেটিংয়ে তার সাজেশনগুলো লিখে ফেলল। লেখার পর দেখা গেল পুরো 8 পৃষ্ঠা হয়েছে ওর সাজেশনের তালিকা। কাজটা করার সময় ওর এত মজা লাগছিল যে এত বড় তালিকা কখন হয়ে গেছে বুঝতেই পারেনি। কিন্তু স্কাল তখনও পেপসিকো ছাড়তে চাইছিল না। কিন্তু স্টিভের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার তো কোনো উপায় নাই, তাই না? স্কাল বলেছে, স্টিভ একটা জিনিয়াস। ছেলেটাকে আমার এত ভালো লাগলো যে ভাবলাম একসাথে কাজ করতে ভালোই লাগবে। পরের মিটিংটা হলো নিউ ইয়র্কের কার্লাইল হোটেলে লিসার ইন্ট্রোডাকশন প্রোগ্রামে। সারাদিন প্রেসের সামনে বকর বকর করে সন্ধ্যার দিকে স্টিভ আর স্কাল গেল 4 সিজনস রেস্টুরেন্টে। খেতে খেতে স্কাল পেপসিকোর মার্কেটিং নিয়ে কথা বলছিল। প্রোডাক্ট ডিজাইন এমনভাবে করতে হবে যেন দেখলেই লোভ লাগে, আর প্রোডাক্টকে লাইফস্টাইলের অংশ বানাতে হবে, নইলে একটাও বিক্রির মতো বিক্রি হবে না। স্টিভ একমত হলো। পেপসি চ্যালেঞ্জ ক্যাম্পেইন নিয়েও অনেক কিছু বলল স্কাল। বিজ্ঞাপন, ইভেন্ট, পাবলিক রিলেশন সব মিলিয়ে দ্য পেপসি চ্যালেঞ্জ ক্যাম্পেইন এমনভাবে সাজানো হয়েছিল যেন সারা পড়ে যায়।
আর সব মিলে ক্যাম্পেইন হলো হিউজ হিট। দুজনের গল্প যখন শেষ হলো তখন প্রায় মাঝরাত। সময়টা দুজনের খুব ভালো কেটেছিল। স্টিভের ভাষায়, সেই সন্ধ্যা আমার জীবনের সবচেয়ে এক্সাইটিং সন্ধ্যাগুলোর একটা। কি পরিমাণ মজা যে পেয়েছিলাম স্কালের সাথে কথা বলে, তোমাকে বলে বোঝাতে পারবো না। এদিকে স্কালেরও অবস্থা একই। অনেক দিক দেখে সে বলেছে, অনেক দিক থেকে স্টিভ ঠিক আমার মতো, একেবারে পারফেকশনিস্ট। ফেব্রুয়ারিতে স্টিভ আবার গেল স্কালের সাথে দেখা করতে। ওকে নিয়ে স্কাল মার্সিডিজ 450 করে গেল পেপসির 144 একরের কর্পোরেট হেডকোয়ার্টারে। এমনিতে স্কাল কাডিলাক ব্যবহার করে, কিন্তু তার গেস্টের টেস্ট অনুযায়ী বইয়ের মার্সিডিজ 450 ধার নেয়া। অ্যাপেলের হেডকোয়ার্টার যতটা অনাড়ম্বরপূর্ণ, পেপসির হেডকোয়ার্টার ঠিক ততটাই আড়ম্বরে ভরা। অনেক যত্নের বাগান আর সুন্দর সুন্দর ভাস্কর্যের ভেতর দিয়ে পথ গিয়ে ঠেকেছে বিখ্যাত স্থপতি এডওয়ার্ড ডুরেল স্টোনের ডিজাইন করা কংক্রিট আর গ্লাসের বিল্ডিংয়ের সামনে। ভাস্কর্যগুলোর অনেকগুলো রডিন, মুর, ক্যালডার এদের মতো ভাস্করের তৈরি। স্কালের অফিসটাও লাক্সারিয়াস। 9 জানালার বিশাল অফিস, একপাশে দামি পার্সিয়ান ছোট্ট একটা গালিচা, সাথে লম্বা একটা স্টাডি, আর সাথে ছোট্ট ব্যক্তিগত বাগান। সব দেখে তো স্টিভ পুরাই পরের মিটিং কয়েক সপ্তাহ পরে কুপারটিনোতে, হাওয়াই থেকে ফেরার পরে। স্কাল হাওয়াইতে পেপসির একটা বোতল তৈরির কারখানা ভিজিট করে ফিরছিল। ম্যাকিনটসের মার্কেটিং ম্যানেজার মাইক মুরকে স্কালকে খুশি করার দায়িত্ব দেয়া হলো, কিন্তু স্কালের ভিজিটের আসল কারণটা জানানো হলো না। সবাইকে জানানো হলো সামনের কয়েক বছরে পেপসিকো কয়েক হাজার ম্যাক নিতে পারে। কিছুদিন যাবৎ মিস্টার স্কাল আর মিস্টার জবসের বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, আর মিস্টার স্কাল দুনিয়ার বেস্ট মার্কেটিং হেডদের একজন, তাই যে করেই হোক তাকে খুশি করতে হবে। স্টিভ স্কালকে ম্যাকিনটসের ব্যাপারে বলতে চাচ্ছিল, এই প্রোডাক্ট আমার কাছে যতটা অর্থবহ করে আর কোনোটা তত করে না। আমি চাই তুমি এটা দেখো। বলে স্টিভ বেশ নাটকীয়ভাবে ম্যাকিনটস বের করে, সেটা সম্পর্কে বলতে লাগলো। সব শুনে স্কালের মনে হলো স্টিভের মেশিনও ঠিক স্টিভের মতোই। এছাড়া হার্টসফিল্ডকেও স্টিভ স্কালের জন্য স্পেশাল একটা স্ক্রিন ডিসপ্লে তৈরি করতে বলেছিল। হার্টসফিল্ডকেও একই উদ্দেশ্যের কথা বলা হলো। স্কালে পেপসির জন্য অনেকগুলো ম্যাক কিনতে পারে। তারপরের সাক্ষাৎ মার্চে। স্টিভ জানতো কিভাবে রাজি করাতে হবে। স্কালকে বলল, আমার মনে হয় তুমি সঠিক লোক। প্রেসিডেন্ট হিসেবে আমি তোমাকেই দেখতে চাই, আর তাছাড়া তোমার কাছে অনেক কিছু শেখারও আছে আমার। স্কালও দেখতে চাইল স্টিভ অন্যের কাছ থেকে আসলে কতটা শিখতে চায়। সে স্টিভকে নিয়ে গেল মেট্রোপলিটন মিউজিয়ামে। স্কাল বলেছে, আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে বিষয় ওর কোনো ধারণা নেই সেই ব্যাপারে ও কতটা শিখতে চায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে এটা সেটা লেকচার দিয়ে স্কাল বুঝে গেল ছাত্র হিসেবে স্টিভ খারাপ হবে না। তার ভাষায়, আমার মনে হচ্ছিল আমি সত্যি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পেতে যাচ্ছি। আর তাছাড়া আমি ওর মধ্যে ছোটবেলার আমিকে দেখতে পাচ্ছিলাম। ওর বয়সে আমিও ঠিক ওর মতোই ছিলাম, অস্থির, জেদি, উদ্যত। ওর মতোই আমার মাথায়ও আইডিয়া গিজগিজ করত, ঠিক ওর মতোই। যা আমার পছন্দ না তা সহ্য করতে পারতাম না। তারপর এ কথা সে কথায় স্কাল স্টিভকে জানালো, সে যদি ব্যবসায়ী না হতো তাহলে আর্টিস্ট হতো। আর স্টিভ জানালো, ও যদি কম্পিউটার নিয়ে না পড়তো তাহলে হয়তো কবি হতো। সেদিনই বিজনেসের কথা হলো দুজনের। স্কাল বলেছে, আমি স্টিভকে বললাম আমি $1 মিলিয়ন সাইন আপ বোনাস আর $1 মিলিয়ন বেতন চাই। উত্তরে স্টিভ বলল, টাকার অঙ্কটা আমাদের বাজেটের দ্বিগুণ, কিন্তু তোমাকে আমি অ্যাপেলে দেখতে চাই। দরকার হলে আমি নিজের পকেট থেকে তোমার বেতন দেব। স্কালের কাছে টাকার পরিমাণটা খুব কম মনে হলো। খুব দ্বিধা নিয়ে স্কাল জানালো, তাহলে শুধু বন্ধু হয়ে থাকলেই ভালো। আর বন্ধু হিসেবে পাশে থেকে সাজেশন দেবে স্টিভকে। স্কালের ভাষায়, তুমি যখনই নিউ ইয়র্কে আসবে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে। আমি সত্যি তোমাকে বন্ধু মনে করি। স্টিভ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলো, তারপর তার মোক্ষম আঘাত হানল। বলল, সত্যি করে বলো, তুমি কি তোমার বাকিটা জীবন সোয়ারেজের পানি বিক্রি করে কাটাতে চাও, নাকি দুনিয়া বদলানোর একটা সুযোগ চাও? স্কাল যেন পাকস্থলিতে একটা ঘুষি খেয়েছে। রাজি হওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় থাকলো না। পরে স্কাল বলেছে, যা চায় তা অর্জন করে নেয়ার একটা বিরাট যোগ্যতা ওর আছে। ও ঠিকই জানে কাকে কিভাবে বাগে আনতে হবে, কাকে কিভাবে কি বলে খুশি করা যায়। হানিমুন।
1983 মে মাসে স্কালে অ্যাপেলে জয়েন করলো। প্রথমে অ্যাপেলের ক্যাজুয়াল অফিসে মানিয়ে নিতে একটু কষ্ট হলো। মিটিং রুমে খালি পায়ে টেবিলের সামনে দাঁড়িয়ে স্টিভকে পা নাচাতে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যেত। এবার স্কাল ভাবলো অ্যাপেলের সব প্রোডাক্ট, অ্যাপেল 2, অ্যাপেল 3, লিসা, ম্যাক, সবগুলোকে তাদের ফাংশন, মার্কেটিং, প্রোডাক্ট লাইন অনুযায়ী সাজাবে। কিন্তু সবার কাছ থেকে এই ব্যাপারে মতামত দিতে বলল। রীতিমতো ঝগড়াই বেঁধে গেল। ঝগড়ার এক পর্যায়ে স্টিভ ব্যর্থ প্রোডাক্ট তৈরি করেছে বলে লিসার টিমকে ঝাড়ি মারল। টিমের একজন স্টিভকে উল্টো শুনিয়ে দিল, তোমার ম্যাকিনটস তো এখন বাজারে আসেনি, আসুক দেখা যাবে তোমারটা কত হিট হয় মার্কেটে। একজন কর্মচারীকে অ্যাপেলের চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলছে দেখে অবাক লাগলো স্কালের। এক শনিবারে স্টিভ স্কাল আর তার গার্লফ্রেন্ড লিজিকে ব্রেকফাস্টের দাওয়াত দিল ওর বাসায়। নিজের গার্লফ্রেন্ড বারবারা জ্যাসিনস্কিকে নিয়ে লস গেটসের একটা বাড়িতে থাকতো। স্টিভ স্কাল আর লিজিকে বলল, সরি, আমার বাড়িতে আসলে খুব বেশি ফার্নিচার নেই, ফার্নিচার জিনিসটা আমার পছন্দ নয়। খেতে খেতে স্টিভ স্কালকে বলল, ওর মনে হয় ও বেশি দিন বাঁচবে না, তাই যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। সিলিকন ভ্যালিতে ইতিহাস তৈরি করার জন্য ওর হাতে সময় বেশি নেই। প্রথম দিকে স্টিভ আর স্কালে দিনে ডজন খানেকবার কথা বলতো। স্কাল বলেছে, স্টিভ আর আমি অনেকটা সোলমেট হয়ে গিয়েছিলাম। ওরা মাঝে মাঝেই নিজেদের মধ্যে কথা বলার সময় পুরো কথাটাও বলতো না, অর্ধেক বললেই আরেকজন বুঝতে পারত পুরাটা। স্কাল বলেছে, আমরা একজন আরেকজনের অর্ধেক কথাও বুঝতে পারতাম, কারণ আমরা দুজন একই চিন্তাধারার মানুষ ছিলাম। স্টিভ প্রায়ই রাত 2টায় ফোন দিয়ে নির্বিকারভাবে বলতো, হায় আমি, তারপর শুরু করত হঠাৎ ওর কি মনে হয়েছে না হয়েছে। ওর মতো বয়সে আমারও একই রকম হতো। মাঝে মাঝে মনে হতো আমি একটা সিনেমা দেখছি, আর সেই সিনেমায় স্টিভ আমার ভূমিকায় অভিনয় করছে। কিন্তু তারপরেও দুজন আলাদা আলাদা মানুষ, কিছু পার্থক্য তো থাকবেই। স্টিভ নিজেও এটা বুঝতে পারল, কিন্তু ও চাইছিল সব যেমন আছে তেমনই চলুক। স্কাল ছিল নিপাট ভদ্রলোক, কিন্তু স্টিভ মোটেও সেরকম না। দুজন সাধারণত রাত 11টায় ম্যাক বিল্ডিংয়ে যেত। টিমের লোকজন ওকে নিজেদের কাজ দেখাতে নিয়ে আসতো। মাঝে মাঝে সেগুলো না দেখেই বাতিল করে দিল। একদিন স্কালে ওকে বলল, এমন করার মানে কি? একবার তো অন্তত দেখতে পারো। উত্তরে স্টিভ বলল, আমি জানি ওরা এর চেয়ে অনেক ভালো কিছু করতে পারবে। স্কাল বলল, তা পারুক, কিন্তু না দেখেই বাতিল করে দিল তো জিনিসটা ভালো দেখায় না। স্টিভ একমত হলো, কিন্তু এটা ওর স্বাভাবিক আচরণ না। যাই হোক, সবচেয়ে বড় দ্বিমত আসলো ম্যাকের দাম ঠিক করার সময়। প্রথম রাস্কিন $1000 ভেতর রাখতে চেয়ে কাজ শুরু করলেও পরে স্টিভ অনেক পরিবর্তন নিয়ে এসে দাম রাখতে চাইল $995। স্টিভ স্কালে দুজনেই চাচ্ছিল খুব ভালো একটা লঞ্চ ইভেন্ট আর মার্কেটিং যাচ্ছিল, ফলে খরচ কিছুটা বাড়ল। স্কালের দাম আরও $500 বাড়াতে বলল। তার মতে মার্কেটিংয়ের খরচও উৎপাদন খরচের একটা অংশ। কিন্তু স্টিভ আপত্তি জানালো, দাম বাড়ালে আমাদের পুরো উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। আমরা ম্যাক তৈরি করেছি কম্পিউটারের জগতে একটা বিপ্লব আনার জন্য, খুব লাভ করে বড়লোক হয়ে যাওয়ার জন্য না। কিন্তু স্কালের মতামত হলো, ওর যে কোনো একটাকে বেছে নিতে হবে। হয় দাম $995 রাখতে হবে, অথবা মার্কেটিংয়ের জন্য আলাদা বাজেট রাখতে হবে। দুটোই একসাথে করা সম্ভব নয়। টিমের ইঞ্জিনিয়াররাও বেশ চিন্তায় পড়ল। ওরা ম্যাক তৈরি করেছিল সাধারণ মানুষের কথা মাথায় রেখে, কিন্তু দাম যদি $2495 রাখা হয়, তাহলে পুরো জিনিসটাই ভণ্ডুল হয়ে যেতে পারে। স্টিভ সবাইকে সান্ত্বনা দিল যে ও ব্যাপারটার একটা এসপার ওসপার করবে, কিন্তু ফাইনালি স্কালের কথাই থাকলো। ঘটনার 25 বছর পরও স্টিভের ধারণা, অসাধারণ একটা মেশিন হওয়ার পরেও শুধু দামের কারণে বাজারের দখল মাইক্রোসফটের কাছে চলে গিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় 15, দি লঞ্চ, কালের দেয়ালে দাগ। মুখে ভালো ভালো বললেও কাজের দিক থেকে কিন্তু মাইক্রোসফট বন্ধুসুলভ আচরণের চেয়ে শত্রুসুলভ আচরণই করছিল বেশি। অ্যাপেলের জন্য মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যার ওরা তৈরি করেছিল ঠিকই, কিন্তু আইবিএম এর অপারেটিং সিস্টেম বিক্রি করে ওদের বার্ষিক আয়ের পরিমাণ উত্তরোত্তর বাড়ছিল। আগের বছর মানে 1982-তে শুধু অ্যাপেল 2 বিক্রি হয়েছিল 2,79,000টি, আর আইবিএম এর পার্সোনাল কম্পিউটার আর ক্লোন সব মিলে বিক্রি হয়েছিল 2,40,000। কিন্তু 1983 সালে হিসাবটা দাঁড়ালো 42,000 অ্যাপেল 2 এর বিপরীতে 1.3 মিলিয়ন আইবিএম। এদিকে লিসা আর অ্যাপেল 3 দুইটাই মাঠে মারা গেছে। সব মিলিয়ে অ্যাপেলের অবস্থা বেশ খারাপ।
বিজনেস উইক লিখল পার্সোনাল কম্পিউটার অ্যান্ড দ্য উইনার ইজ আইবিএম। আর্টিকেলে লেখা হলো কম্পিউটার বাজারের যুদ্ধ শেষ, আইবিএম জিতে গেছে। গত 2 বছরে তারা বাজারে প্রায় 25% দখল করে ফেলেছে। ধারণা করা হচ্ছে 1985 নাগাদ বাজারের 50% আইবিএম এর দখলে থাকবে। সব মিলে ম্যাকিন্টসের ওপর প্রেশার অনেক। জানুয়ারির 24 তারিখে শিপিং শুরু হবে ম্যাকের, কিন্তু হার্সফেল্ড আর তার সাঙ্গপাঙ্গদের আরও কিছুটা সময় দরকার ম্যাকের কোড লেখা শেষ করার জন্য। স্টিভ তখন ম্যানহ্যাটনে গ্র্যান্ড হায়াত হোটেলে। একজন সফটওয়্যার ম্যানেজার স্টিভকে বলল সবকিছু। হার্সফেল্ড সহ সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। ঈশ্বরই জানে কিভাবে ঝাড়ি মারবে স্টিভ। কিন্তু স্টিভ মোটেও রেগে উঠল না। শান্ত গলায় বলল, ম্যাকের টিম হলো অসাধারণ একটা টিম। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই ঠিক, কিন্তু আমার টিমের এই সময়ের মধ্যেই কাজ শেষ করার যোগ্যতা আছে। স্টিভ আবার তার টিমকে দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলল। জানুয়ারির 24 তারিখ ছিল সোমবার। সকাল 8:30টায় অফিসে ঢুকে স্টিভ দেখল হার্সফেল্ড চোখ খুলে রাখতে পারছে না। স্টিভের সাথে একটু কথা বলে অফিস থেকে বেরিয়ে কোনো রকমের বাসায় ফিরে সোজা বিছানায় চলে গেল। বিজ্ঞাপনের নাম 1984। 1983-র বসন্ত থেকেই শুরু হয় ম্যাকিন্টস প্রকাশের প্রস্তুতি। স্টিভ এমন একটা বিজ্ঞাপন চাচ্ছিল যেটা হবে ম্যাকিন্টসের মতোই অসাধারণ। স্টিভের ভাষায়, আমি এমন একটা বিজ্ঞাপন চাচ্ছিলাম যেটা দেখেই দর্শক থমকে যাবে। বিজ্ঞাপন তৈরির দায়িত্ব দেওয়া হলো লি ক্লকে। লি ক্ল কাইডে অ্যাডভার্টাইজিং এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টর। জর্জ ওয়েলের উপন্যাস ওয়াই 19084 ওন্ট বি লাইক 19084 এর ট্যাগলাইন ব্যবহার করে লি আর তার সঙ্গীরা বিজ্ঞাপনের একটা আইডিয়া স্টিভকে দেখালো। খুব পছন্দ হলো স্টিভের। স্টিভ ম্যাকিন্টসের জন্য একটা রেডি করতে বলল। তো 60 সেকেন্ডের অ্যাডটা তৈরি করা হলো। হঠাৎ দেখলে মনে হবে অ্যাডটা একটা সাইফাই মুভির অংশ। স্টিভের ভালো লাগলো অ্যাডটা। যেরকম ইমেজ নিয়ে ও সবার সামনে হাজির হতে চেয়েছিল, বিজ্ঞাপনটা ঠিক সেরকম। স্কালের অ্যাডটা তেমন একটা পছন্দ করলো না, কিন্তু স্টিভের কথা হলো, আমাদের এইরকম বিদ্রোহী বিদ্রোহী একটা বিজ্ঞাপনই দরকার। বিজ্ঞাপনের খরচ $7,50,000 ম্যানেজ হলো। বিজ্ঞাপনের নায়িকা হিসেবে নেওয়া হলো এক ডিসকাস থ্রোয়ারকে। ম্যাকিন্টস আঁকা জামা গায়ে নায়িকা চিরাচরিত নিয়ম ভেঙে সম্পূর্ণ নতুন কিছু করছে, এই থিমের ওপর তৈরি হলো বিজ্ঞাপন। তৈরির কাজ শেষ হলে প্রথমে হাওয়াইতে অ্যাপল সেলস ফোর্স এর মিটিংয়ে প্রথম দেখানো হলো বিজ্ঞাপনটা। সবারই খুব ভালো লাগলো, কিন্তু বোর্ড মিটিংয়ে বিজ্ঞাপন দেখার পরে প্রতিক্রিয়া ছিল অন্যরকম। স্কালে বলেছে, বোর্ডের বেশিরভাগের কাছেই মনে হলো এটা তাদের জীবনে দেখা সবচেয়ে ফালতু বিজ্ঞাপন। এমনকি সিদ্ধান্ত হলো সেটা প্রকাশও করা হবে না। তখন আবার ত্রাণকর্তার ভূমিকায় ওজনিয়াক। বিজ্ঞাপন দেখে ওজ খুব পছন্দ করলো। তার ভাষায়, দেখার পর আমার মনে হয়েছিল এটা আমার দেখা সবচেয়ে ফাটাফাটি বিজ্ঞাপন। স্টিভ যখন তাকে সমস্যার কথা বলল, তখন সে সুপার বোল এই বিজ্ঞাপনটা প্রকাশ করার অর্ধেক টাকা দিতে চাইল। এভাবেই সবার মত ছাড়াই সুপার বোল 17 ওতে প্রথম দেখানো হলো বিজ্ঞাপন 1984। বিজ্ঞাপনের শেষে শান্তভাবে একজন ঘোষক ঘোষণা করল, অন জানুয়ারি 24 Apple computer will introduce Macintosh and you will see why 1984 won't be like 1984। দর্শকরা সম্পূর্ণ নতুন ধরনের, নতুন চিন্তাভাবনার বিজ্ঞাপনটা খুব ভালোভাবে নিল। সেদিন সন্ধ্যাতেই স্থানীয় 3টে নেটওয়ার্ক ও 50টা স্টেশনে বিজ্ঞাপন তৈরির পেছনের কাহিনী নিয়ে স্টোরি প্রচার করা হলো। ইউটিউব পূর্ববর্তী যুগে 1984 বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তীতে টিভি গাইড ও অ্যাডভার্টাইজিং এজ বিজ্ঞাপনটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞাপন ঘোষণা করে। প্রবল প্রচারণা। একটা প্রোডাক্ট কিভাবে বাজারে আনতে হবে সেটার ব্যাপারে স্টিভ গ্র্যান্ডমাস্টার হয়ে উঠেছিল। কোনো একটা প্রোডাক্ট বাজারে আনার পর কিভাবে প্রচারণা করলে মিডিয়ার কাছে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়বে সেটা বেশ ভালোই জানতো ও। 1984 সালে ম্যাকিন্টস থেকে শুরু করে 2010 সালে আইপ্যাড পর্যন্ত সবগুলোতেই একই কাহিনী। 1983 ডিসেম্বরে স্টিভ তার 2 ইঞ্জিনিয়ার অ্যান্ডি হার্সফেল্ড আর বুরেল স্মিথকে নিয়ে গেল নিউ ইয়র্কে। উদ্দেশ্য, নিউজউইক ম্যাগাজিনে হি কিডস হু ক্রিয়েট ম্যাক নামে একটা স্টোরি তৈরি করা। সেখান থেকে তারা গেল ক্যাথরিন গ্রাহামের কাছে। এই ক্যাথরিন গ্রাহাম নতুন নতুন প্রোডাক্টের খবর পাওয়ার জন্য ছকছক করে বেড়াতো। সব শুনে ক্যাথরিন পালো অ্যাল্টোতে ফটোগ্রাফার সহ একজন কলামিস্টকে পাঠালো ম্যাকিন্টস নিয়ে স্টোরি তৈরি করতে।
ফলাফলস্বরূপ হার্সফেল্ড ও স্মিথের প্রোফাইল সহ সুন্দর একটা আর্টিকেল বের হলো। আর্টিকেলে স্টিভেরও অনেক গুণগান করা হলো। এদিকে রোলিং স্টোন ম্যাগাজিনের টেকনোলজি রাইটার স্টিভের ল্যাভি আসল স্টিভের ইন্টারভিউ নেওয়ার জন্য স্টিভ ল্যাভিকে বলল ম্যাকের টিমকে ম্যাগাজিনের কাভারে রেখে একটা কভার স্টোরি করতে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাক টিম নিয়ে কভার স্টোরি হয়নি। কিন্তু তারপর থেকে যত বড় বড় প্রোডাক্ট লঞ্চ করেছে স্টিভ, তার সবগুলোই টাইম, নিউজ উইক, বিজনেস উইক, নেক্সট পিকচারের মতো ম্যাগাজিনের কাভার স্টোরি হয়েছিল। জানুয়ারি 24, 1984 অবিশ্বাস্যভাবে ম্যাকিন্টসের সফটওয়্যারের কাজ শেষ করে হার্সফেল্ড ভেবেছিল সারাদিন ঘুমাবে, কিন্তু 6 ঘন্টা ঘুমিয়ে আবার অফিসে ফিরে আসলো কোথাও কিছু সমস্যা হলো কিনা দেখার জন্য। হার্সফেল্ডের মতো টিমের আরও বেশিরভাগই ফিরে এসেছে। সবার উদ্দেশ্য, স্টিভ বলল, রেডি হয়ে যাও, এখনো কাজ শেষ হয়নি। স্টিভ চাচ্ছিল অনেক মানুষের সামনে নাটকীয়ভাবে ম্যাকিন্টসকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্পেশাল একটা প্রেজেন্টেশন, যেখানে ম্যাকিন্টসের কিছু সুন্দর সুন্দর ফিচার দেখানো হবে দর্শকদের। টিমের সবাই হালকা প্রতিবাদ করে খুশি মনে রাজি হয়ে গেল। সব বুঝিয়ে দিয়ে স্টিভ বলল, আমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু রেডি চাই। হার্সফেল্ড বলল, অনেক কষ্ট করার পর হালকা মজার কিছু পেয়ে ভালোই লাগছিল আমাদের। ম্যাকিন্টসের লঞ্চ ইভেন্ট হওয়ার কথা ছিল ডি আনজা কমিউনিটি কলেজের ফিল্ড অডিটোরিয়ামে অ্যাপেলের শেয়ার হোল্ডারদের বার্ষিক মিটিংয়ের পর। ম্যাকিন্টসের জন্য স্টিভের পাবলিসিটির প্রথম 2 স্টেপ, বিজ্ঞাপন আর ম্যাগাজিনের স্টোরি, ভালোভাবেই শেষ হয়েছে। এখন কাজ ফাটাফাটি একটা মোড়ক উন্মোচন। প্রোগ্রামের আগের রাতে রিহার্সেলের সময় কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। স্টিভ প্রচণ্ড রেগে আছে। ম্যাকিন্টসের চারপাশে যে অ্যানিমেশনটা চলছে সেটা মোটেও পছন্দ হচ্ছে না। স্টেজের লাইটিংও মেজাজ খারাপ করে দিচ্ছে। ঠিকমতো রিহার্সেলও হচ্ছে না। স্টিভের সাথে তখন স্কাল ছিল। স্কাল বলেছে, অ্যানিমেশন, লাইটিং, রিহার্সেল সব মিলিয়ে স্টিভ খুবই বিরক্ত ছিল। ওর হাবভাব দেখে আমার কেন যেন মনে হচ্ছিল পরের দিন আমরা মাঠে মারা যাব। স্কাল স্টিভকে নিজের স্ক্রিপ্টে একটু পরিবর্তন আনতে বলল। একটু বিরক্ত হয়েও মেনে নিল স্টিভ। পরদিন অডিটোরিয়ামের 2600 সিট ভরে গেছে। স্টিভ নীল ব্লেজার, স্টাইপ করা সাদা শার্ট আর হালকা সবুজ একটা বো টাই পরে হাজির হলো। স্টেজের পেছনে স্টিভ স্কালকে বলল, তুমি তো জানো এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। খুব নার্ভাস লাগছে। তুমি ছাড়া মনে হয় না আর কেউ বুঝতে পারছে। উত্তরে স্কাল স্টিভের হাত ধরে বলল, গুড লাক। কোম্পানির চেয়ারম্যান হিসেবে স্টিভ প্রথম স্টেজে আসলো শেয়ার হোল্ডারদের মিটিং শুরু করার জন্য। বব ডিলানের একটা কবিতা দিয়ে শুরু করলো স্টিভ। স্টিভের পর স্টেজে উঠল স্কাল অ্যাপেলের বার্ষিক আয়ের রিপোর্ট দিতে। ওর কাজ শেষ হতেই স্টেজের লাইট কমে গেল। স্টিভ উঠে আসলো। নাটকীয়তার সাথে শুরু হলো ম্যাকিন্টসের মোড়ক উন্মোচন। কিছু কথা বলার পর স্ক্রিনে ম্যাকিন্টসের 1984 বিজ্ঞাপন দেখানো হলো। দর্শকরা আনন্দে লাফালাফি শুরু করেছে। স্টিভ এক মুহূর্ত থামলো, কারণ আগের রাতে রিহার্সেল মোটেও কাজ করেনি। ততক্ষণে স্ক্রিনের ওপর ম্যাকিন্টস লেখা এসে যাচ্ছে। নিচে লেখা ইনিশিয়ালি গ্রেট ও, কিন্তু শেষ পর্যন্ত স্টিভের প্রেজেন্টেশন হলো অসাধারণ। এক পর্যায়ে গিয়ে ও বলল, এতদিন আমার ম্যাকিন্টস নিয়ে অনেক আলোচনা করে এসেছি, আজ আমি চাই ম্যাকিন্টস নিজের সম্পর্কে কিছু বলুক। শুরু হলো ম্যাকিন্টসের কথা বলা। পৃথিবীর ইতিহাসে প্রথম কম্পিউটার নিজের পরিচয় দিতে শুরু করলো এভাবে, হ্যালো, আমি ম্যাকিন্টস, আপনাদের সামনে এসে ভালো লাগছে। সাথে সাথে দর্শকরা উৎসাহে পাগল হয়ে গেল। নিজের পুরো পরিচয়, বক্তব্য তুলে ধরল ম্যাকিন্টস। তবে তার অনেক কিছুই বোঝা গেল না দর্শকদের উৎফুল্ল চিৎকারে। সেদিন ম্যাকিন্টস টিমেরও অনেক খুশির দিন। অনেক কষ্ট করার ফলটাও তো অনেক মিষ্টি হয়। আর একটা ঘটনা বলতে চাই। যেদিন ম্যাকিন্টস লঞ্চ হয় সেদিন পপুলার সায়েন্সের এক সাংবাদিক স্টিভকে প্রশ্ন করেছিল, অ্যাপেল কি ধরনের মার্কেট রিসার্চ করেছে যে এমন একটা যন্ত্র তৈরি করার কথা মাথায় আসলো। স্টিভ পাল্টা প্রশ্ন করল, আলেকজান্ডার গ্রাহাম বেল কি টেলিফোন তৈরি করার আগে মার্কেট রিসার্চ করেছিল? প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুকবাইকে আপনাদেরকে স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় 16, গেটস আর জবস। যখন চোখের ভাষা কথা কয়। ম্যাকিন্টস পার্টনারশিপ। জ্যোতির্বিদ্যা মতে নিজেদের মহাকর্ষের কারণে যখন দুটি নক্ষত্রে কক্ষপথ
পরস্পর ছেদ করে, তাহলে একটা বাইনারি সিস্টেমের উদ্ভব ঘটে। জ্যোতির্বিজ্ঞানে এক অসামান্য ঘটনা। মানুষের ইতিহাসের এরকম অসামান্য ঘটনা ঘটেছে অনেকবার। যেমন বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের দুই মহারথী আলবার্ট আইনস্টাইন আর নিলস বোর একসাথে কাজ করেছে। আমেরিকান সরকারের আরেক দুই স্টার থমাস জেফারসন আর আলেকজান্ডার হ্যামিল্টন একসাথে কাজ করেছে। প্রতিটা ক্ষেত্রেই ঘটেছে অসামান্য ঘটনা। কম্পিউটারের ইতিহাসেও দুই নক্ষত্রের কক্ষপথ পরস্পর ছেদ করার ঘটনা ঘটেছিল। দুইজনের জন্মই 1955 সালে। পুরোপুরি আলাদা ব্যাকগ্রাউন্ডের এই দুই সুপারস্টার হলো স্টিভ জবস আর বিল গেটস। বিল গেটসের বাবা স্বনামধন্য আইনজীবী, মা অনেকগুলো নামিদামি নাগরিক কমিটির নেত্রী। গেটস মোটেও স্টিভের মতো বিপ্লবী মনোভাবের মানুষ বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী কেউ না, বা ব্লু বক্সের মতো কিছু তৈরি করে টাকা কামানোর চিন্তাও কখনো করেনি সে। নিজের স্কুলের ক্লাস শিডিউলের জন্য একটা প্রোগ্রাম তৈরি করে গেটস স্কুলের সুন্দরীদের দৃষ্টি কাড়ে। তারপর স্থানীয় ট্রাফিক ইঞ্জিনিয়ারদের জন্য গাড়ি গণনা করার আর একটা সফটওয়্যার তৈরি করে প্রশংসা কুড়ায়। স্টিভের মতো সেও কলেজ ড্রপ আউট, কিন্তু গেটসের ড্রপ আউট হওয়ার কারণ ভারতীয় কোনো গুরুকে খুঁজতে যাওয়া না, একটা কম্পিউটার সফটওয়্যার কোম্পানি শুরু করা। সেই কোম্পানি আজ মাইক্রোসফট নামে পরিচিত। আরও কিছু পার্থক্য ছিল। একদিকে গেটস যেমন পার্টিকেল নিয়মানুবর্তী, খুব ভালো বিচার বুদ্ধির মানুষ, অন্যদিকে স্টিভ অনুভূতিপ্রবণ, রোমান্টিক একজন, যে হাউসফুল টেকনোলজি, সুন্দর ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিয়ে অসাধারণ কিছু তৈরি করার কথা চিন্তা করে। অ্যান্টি হারফেল্ড বলেছে, দুজনেরই চিন্তাভাবনা ছিল দুরকম। প্রত্যেকেই মনে করত নিজে অপরজনের চেয়ে বেশি স্মার্ট। স্টিভ মনে করত স্টাইল আর টেস্টের দিক থেকে গেটস হালকা আনস্মার্ট। এদিকে গেটসও স্টিভকে একটু খাটো করেই দেখত, কারণ প্রোগ্রামিংয়ে কোনো দক্ষতাই ওর ছিল না। কিন্তু প্রথম থেকেই গেটস স্টিভের মানুষকে প্রভাবিত করার ক্ষমতার ভক্ত ছিল, কিন্তু তারপরেও সব মিলিয়ে স্টিভকে একটু অন্যরকমই মনে হতো তার। স্টিভ ছিল পারফেকশনিস্ট। অ্যাপেলের সাথে ও তৈরি করেছে এমন কিছু মেশিন যেগুলো সফটওয়্যার আর হার্ডওয়্যার একদমই স্বতন্ত্র, আর স্টিভের কাছে এগুলো টেকনোলজির শিল্প। অন্যদিকে গেটস অনেক বেশি পার্টিকেল। বাজারের চাহিদার কথা মাথায় রেখে সে এমন সফটওয়্যার তৈরি করেছে যেগুলো বাজারের বেশিরভাগ কম্পিউটারে ব্যবহার করা যাবে। যাই হোক, পরিচয়ের 30 বছর পর অনেক কষ্টে স্টিভকে একটু একটু পছন্দ করতে পেরেছিল গেটস। গেটসের মতে টেকনোলজি সম্পর্কে স্টিভের কোনো ধারণাই নেই, তবে ভালো জিনিস তৈরি করায় ওর জুড়ি মেলা ভার। এদিকে স্টিভ বলেছে, গেটস আসলে কখনোই নতুন কিছু তৈরি করেনি। তার কাজকর্ম আমার কাছে টেকনোলজির চেয়ে বেশি জনসেবামূলক বলেই মনে হয়। যা আছে তার ব্যবহার সহজ করেই সবসময় ব্যবসা করেছে সে, যা নেই তা আনতে পারেনি। মাইক্রোসফট অ্যাপেল 2 এর জন্য সফটওয়্যার তৈরি করেছিল। ম্যাকিনটসের কাজ চলাকালীন সময় স্টিভ মাইক্রোসফটের অফিসে গিয়েছিল। ও চাইছিল মাইক্রোসফট তার অসাধারণ কম্পিউটার ম্যাকিনটসের জন্য অসাধারণ কিছু সফটওয়্যার তৈরি করুক। মাইক্রোসফটের শুরু হয়েছিল অ্যালটর কম্পিউটারের জন্য বেসিক নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরির মাধ্যমে। স্টিভ চাচ্ছিল ম্যাকিনটসের জন্য মাইক্রোসফট বেসিক এর মতো কিছু তৈরি করুক। 1982 সালের কথা বলছি, যখন স্টিভ জবস বিরাট সেলিব্রিটি, কিন্তু গেটস তখনও বিল গেটস হয়ে ওঠেনি। তখন অ্যাপেল বছরে ব্যবসা করত $1 বিলিয়ন, আর মাইক্রোসফটের বিক্রি $32 মিলিয়ন। তো যাই হোক, মাইক্রোসফটের সাথে চুক্তি হলো 3টা সফটওয়্যার নিয়ে। বেসিক এর ম্যাকিনটস ভার্সন, নতুন স্প্রেডশিটের গ্রাফিক্যাল ভার্সন এক্সেল, আর ওয়ার্ড মানে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। গেটসকে মাঝে মাঝেই কুপারটিনোতে অ্যাপেলের অফিসে আসতে হতো। ম্যাকিনটস দেখে স্টিভ মোটেও অভিভূত হয়নি। আর যে অ্যাপসগুলো ছিল ম্যাকিনটসে, সেগুলো দেখে রীতিমতো বিরক্ত হয়েছে গেটস। এদিকে স্টিভ জবস গেটসকে বলল, শোনো, তোমাকে আমাদের দরকার নেই, তোমাকে ছাড়াও আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো, তারপরও তোমাকে নিচ্ছি যদি ভালো কিছু হয়। ম্যাক টিমেও গেটসকে খুব ভালোভাবে বুঝলো না। হার্টসফেল্ড বলেছে, শ্রোতা হিসেবে গেটস মোটেও ভালো না। মনে করো তুমি তাকে কোনো একটা জিনিস কিভাবে কাজ করে বোঝানোর চেষ্টা করছো, ভালো করে না শুনেই সে জিনিসটার একটা কার্যপদ্ধতি নিজেই ধারণা করে নেবে। এই যেমন ম্যাকিনটসের মাউসের কার্সারের মসৃণ নড়াচড়া দেখে গেটস হার্টসফিল্ডকে জিজ্ঞাসা করে, এত সুন্দরভাবে কার্সার নিয়ন্ত্রণ করার জন্য কি হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে? উত্তরে হার্টসফিল্ড বলল, ঠিক সেভাবে স্পেশাল কোনো হার্ডওয়্যারই ব্যবহার করা হয়নি। বিশ্বাসই হলো না গেটসের। তার বিশ্বাস বিশেষ কোনো হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, কিন্তু তাকে বলা হচ্ছে না। গেটস সম্পর্কে ব্রুস হর্ন বলেছে, আমার কাছে মনে হয়েছে গেটস ম্যাকের অসাধারণত্ব বোঝার মানুষ না। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো দুই পক্ষেরই মনে হয়েছিল মাইক্রোসফট যদি ম্যাকের জন্য সফটওয়্যার তৈরি করে তাহলে ভালোই হবে। একসাথে কাজ করার চুক্তি সেলিব্রেট করা হলো
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। মাইক্রোসফট ম্যাকের জন্য একটা আলাদা টিম করলো। গেটস বলেছে, ম্যাকিন্টসের জন্য অ্যাপেলের চেয়ে বড় টিম ছিল আমাদের। ম্যাক টিমে যখন 12-13 জন, তখন আমার 20 জনের একটা টিম নিয়ে ম্যাকের জন্য সফটওয়্যার তৈরি করার কাজ শুরু করি। একসময় স্টিভ চাইলো এক্সেল সফটওয়্যারটা মাইক্রোসফট শুধু ম্যাকিন্টসের জন্যই তৈরি করুক। আইবিএম এর জন্য এক্সেলের কোনো ভার্সন তৈরি না হলে বাজারে ম্যাকিন্টস ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। বিনিময়ে অ্যাপল মাইক্রোসফটের করা বেসিক আর লাইসেন্স নিয়ে ব্যবহার করবে। বেসিক এর ওপর নিজেদের গবেষণা বন্ধ করবে। গেটস খুশি মনে মেনে নিল। চুক্তি অনুযায়ী মাইক্রোসফট পরের 2 বছর আইবিএম এর জন্য এক্সেলের কোনো ভার্সন তৈরি করতে পারবে না। ফলে বাজারে শুধুমাত্র ম্যাকিন্টসেই এক্সেল পাওয়া যাবে। গেটস নিয়মিত অ্যাপলের অফিসে যাওয়া আসা শুরু করতে লাগলো। ম্যাক নিয়ে স্টিভের আত্মবিশ্বাস ভালো লাগছিল তার। নিজের টিম মেম্বারদের উপর স্টিভের প্রভাব চোখে পড়ার মতো। জেরক্স স্টার যখন বাজারে আসলো ওই সময়, তখন অ্যাপেল একটা ডিনারের আওয়াজ করেছিল। ডিনারের গেস্টও ছিল। এক পর্যায়ে স্টিভ গেস্টকে জিজ্ঞাসা করলো, কতগুলো জেরক্স স্টার বিক্রি হয়েছে? গেটস উত্তর দিল, 600। পরের দিন আবার গেটস সহ পুরো দলের সামনে স্টিভ বলল, সব মিলে 300 জেরক্স স্টার বিক্রি হয়েছে। ও আসলে ভুলে গিয়েছিল আগের দিন গেটস সবার সামনে আসল সংখ্যা বলেছিল। কিন্তু সবাই ভাবল গেটসই ভুল বা মিথ্যা বলছে। গেটসের ভাষায় সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যে মনে হচ্ছিল চোখের ভাষায় বলছে, ফাইজলামি করার জায়গা পাও না, তাই না? প্রথম দিকে ম্যাকিন্টসের সাথে মাইক্রোসফটের কিছু অ্যাপ্লিকেশন যেমন এক্সেল, চার্ট, ফাইল এসব থাকতো। একটা ম্যাক বিক্রি হলে প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য $10 পাবে। কিন্তু ব্যবস্থাটা খুব একটা সুবিধাজনক হচ্ছিল না সফটওয়্যার মেকারদের জন্য। এই সমস্যারও একটা সমাধান আনলো স্টিভ। সফটওয়্যারগুলো আলাদাভাবে বিক্রি করা হবে। ম্যাকের সাথে বান্ডেল হিসেবে বিক্রি বন্ধ। মাইক্রোসফটও এ নিয়ে কোনো সমস্যা করলো না। আলাদা সফটওয়্যার বিক্রি করেই তাদের লাভ বেশি হচ্ছিল। গেটস নিজেই বলেছে, আলাদাভাবে সফটওয়্যার বিক্রি করে বেশি টাকা পয়সা পাচ্ছিলাম আমরা। এভাবে ব্যবসা শুরু হওয়ার পর মাইক্রোসফট অন্যান্য কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি শুরু করে। ব্যবসা করার জন্যই আইবিএম কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরিতে বেশি মনোযোগ দেয় তারা। শেষ পর্যন্ত ব্যাপারটা এমন দাঁড়ালো, স্টিভের বুদ্ধিতে মাইক্রোসফটের যতটা উপকার হলো, অ্যাপেলের ততটাই ক্ষতি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে যুদ্ধ। মাইক্রোসফট ডস নামে একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছিল। আইবিএম সহ অন্যান্য অনেক কম্পিউটার সেটা ব্যবহার করার জন্য লাইসেন্স করেছিল। এটাতে মান্দাতা আমলের কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করা হয়েছিল। মাইক্রোসফটের সাথে কাজ শুরু করার পর স্টিভের দলবল তাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চুরি হওয়ার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। চিন্তিত হওয়া উচিত, কারণ স্টিভের মতো গেটসও মনে করত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হলো কম্পিউটার ডিসপ্লের ভবিষ্যৎ। তারপরেও স্টিভ গেটসকে মানিয়ে ফেলেছিল। ম্যাকিন্টস রিলিজ হওয়ার আগ পর্যন্ত মাইক্রোসফট অন্য কোনো কম্পিউটারের জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ অন্য অপারেটিং সিস্টেম বাজারে আনবে না। কিন্তু অ্যাপেলের ভাগ্য খারাপ, ম্যাকিন্টসের রিলিজ হওয়ার 1 বছর পিছিয়ে গেল। অন্যদিকে চুক্তি মেনে নভেম্বর 1983-এ মাইক্রোসফট আইবিএম এ অন্যান্য কম্পিউটারের জন্য উইন্ডোজ নামে গ্রাফিক্যাল ইন্টারফেস সহ একটা অপারেটিং সিস্টেম রিলিজ করে। আর উইন্ডোজ রিলিজ হওয়ার উপলক্ষে নিউ ইয়র্কের হোমস্প্লে প্যালেস হোটেলে বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করেন। সব দেখে জবসের মেজাজ খারাপ ও গেটসকে ডেকে পাঠালো। গেটসও ভদ্রলোকের মতো হাজির। দুজনের দেখা হলো স্টিভের কনফারেন্স রুমে। রুমে অ্যাপেলের আরো 10 জন কর্মচারী। বেশ রাগের সাথে স্টিভ বলল, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাদের টেকনোলজি চুরি করে আমাদের 12টা বাজাচ্ছ। গেটস ঠান্ডা মাথায় সব শুনল। তারপর বলল, চুরি করেছি বলতে পারো, কিন্তু তোমার থেকে না। জেরক্স নামে একজন আছে যে আমাদের দুজনেরই প্রতিবেশী। তার ঘরে ঢুকে আমি গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে এসে দেখি আমার আগেই তুমি সেটা চুরি করে ফেলেছ। এদিক থেকে গেটস অবশ্য একবারে ভুল বলেনি। 2 দিন ধরে সব রকম চেষ্টা করেও স্টিভ গেটসকে টলাতে পারল না। এর মধ্যে এক ফাঁকে গেটস ইন্টারফেস নিয়ে মাইক্রোসফটের পুরো প্ল্যান দেখালো। দেখে স্টিভ কিছু বলতে পারল না। গেটস বলেছে, শেষে স্টিভ বলল, ঠিক আছে, খালি পুরো জিনিসটা আমরা যেমন করেছি তেমন করো না। আর একটা ব্যাপারে স্পষ্ট, উইন্ডোজ 1 এর কাজ শেষ হতে হতে মাইক্রোসফটের 1985-এর প্রায় পুরোটাই লাগবে। তাছাড়া দেখতেও অ্যাপেলের মতো এত সুন্দর হবে না। যদিও অ্যাপেলের গ্রাফিক্যাল ইন্টারফেস মাইক্রোসফটের চেয়ে অনেক বেশি সুন্দর, দক্ষ, রুচিসম্মত ছিল, তারপরেও মাইক্রোসফটের অ্যাডভান্টেজ ছিল। তাদের কাছে প্রোডাক্টের একটা সিরিজ ছিল যেটা রেসে তাদের এগিয়ে রাখছিল। আর সবসময় ভালো জিনিস যে ভালো ফিডব্যাক পাবে এমন কথাও নেই।